ভিকটিম রুদ্র হাসান ওরফে রুদ্র একজন কিশোর। মানে রুদ্রের বাবা মা না থাকার কারণে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করত এবং সে নানা নানির কাছে থাকতেন এবং তার যে যাদের সঙ্গে মিশতেন তারা এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন করা, তারপরে বখাটে শ্রেণীর মানুষের সঙ্গে বা ছেলেদের সঙ্গে সে মিশত এবং একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে তার একটি সম্পর্ক হয়ে যায়। তো 19শে ডিসেম্বর দুপুরে খাওয়া দাওয়া করে সে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পরে তারপরে 20 তারিখ 21 তারিখে এই 2 দিন সে আর বাসায় ফিরে না। তার নানি এবং তার মামারা তাকে খুঁজতে থাকে এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরে 21 তারিখে বিকাল 3টে থেকে 4টের দিকে সাভার থানার ধলেশ্বরী নদীতে তার ডেড বডি ভেসে ওঠে। এলাকার লোকজন যখন তার মৃতদেহ দেখে চিনবার পরে তার আত্মীয়স্বজন অর্থাৎ নানি, মামা এবং তার অন্যান্য যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে খোঁজ দেন এবং ওনারা এসে লাশ আইডেন্টিফাই করেন। পরবর্তীতে নৌ পুলিশ এসে ডেড বডি উদ্ধার করে এবং সুরতহাল প্রস্তুত সহ আইনি যে প্রক্রিয়াগুলো থাকে সেই আইনি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করেন এবং করবার পরে সাভার মডেল থানায় একটি ইউডি মামলা রুজু করেন এবং আমরা 21 তারিখে পিবিআই ঢাকা জেলা যখন খবরটি পাই যে একজন অজ্ঞাতনামা ব্যক্তির ডেড বডি পাওয়া গেছে পানি থেকে, ইতিমধ্যে কিন্তু ওনার আইডেন্টিটি ক্লিয়ার হয়ে যায়, কারণ তার নানা নানি এসে আইডেন্টিফাই করে, তার নাম ক্লিয়ার করে। আমরা প্রথম নিউজটি পাই যে অজ্ঞাতনামা একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। আমরা যথারীতি পিবিআই ঢাকা জেলা থেকে টিম প্রেরণ করি, আমরা তার ফিঙ্গারপ্রিন্ট নিই এবং অন্যান্য যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো আমরা সম্পূর্ণ করি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখি। তো আমাদের ডেড বডি দেখবার পরে আমাদের একটু সন্দেহ হয় যে মৃতদেহের মাথায়, মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তো একজন মানুষ যদি সিম্পলি পানিতে ডুবে মারা যায় তাহলে তার এই যে সমস্ত আঘাতের চিহ্ন ছিল সেই আঘাতগুলো সাধারণত থাকার কথা না। মূলত এখান থেকে আমাদের সন্দেহ হয়। কিন্তু আগের যে কার্যক্রমগুলো চলছিল, অন্যান্য যে অর্গানাইজেশন যে কার্যক্রমগুলো করেছিল সাভার থানা বা নৌ পুলিশ, তাদের একটি ধারণা ছিল যে সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট, পানিতে পড়ে হয়তো তার মৃত্যু হয়েছে। তো আমাদের নিবিড় পর্যবেক্ষণে সন্দেহ তৈরি হয় এবং আমরা তখন থেকে কার্যক্রম শুরু করি। যেহেতু তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাই, তখন আমরা তার অ্যাসোসিয়েট কারা ছিল, কাদের সঙ্গে তার ওঠা বসা ছিল। এবং আমি ইতিপূর্বে যেহেতু বলেছি যে সে একটু বখাটে হয়ে যায় বা তার যারা সঙ্গী বা তার যারা সঙ্গ ছিল তারা মূলত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য, মানে অন্য যারা তার সঙ্গে মিশত তারা কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। তো আমরা এই আঙ্গিকে খোঁজ করতে থাকি যে তার অ্যাসোসিয়েট কারা এবং ঘটনার দিন 19শে ডিসেম্বর 2024 ঘটনার দিন সে কার সঙ্গে বের হয়েছে, কখন বের হয়েছে এবং আমরা ডিজিটালিও তার তথ্য সংগ্রহ করতে থাকি, তার সঙ্গে সর্বশেষ কার কথোপকথন হয়। এইভাবে কার্যক্রম অব্যাহত রেখে 21 তারিখে রাতে আমরা মোটামুটি তার কয়েকজন অ্যাসোসিয়েট পেয়ে যাই এবং তাদের মুভমেন্ট কোথায় ছিল, ওই ধলেশ্বরী নদীর কথা বললাম, নদীর আশপাশেই তার অবস্থান এবং তার যারা অ্যাসোসিয়েট তাদের অবস্থান আমরা আইডেন্টিফাই করি, কনফার্ম করি। তারপরে পর্যায়ক্রমে আমরা সন্দিগ্ধ হিসেবে একের পর এক আমরা 2জনকে আমাদের হেফাজতে নিই। হেফাজতে নিয়ে নিবিড়ভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একটি পর্যায়ে তারা আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, তাকে আমরা সঙ্গে করে নিয়ে নৌকায় উঠি, অর্থাৎ আমাদের ভিকটিম রুদ্রকে সঙ্গে নিয়ে রবিউল ওরফে হৃদয় এবং আরেকজন তার সহযোগী ফয়সাল আহমেদ, এই 2জন এবং তাদের সঙ্গে আরও 3-4জন ছিল, এই 4-5জন মিলে তাকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে নৌকায় উঠিয়ে তারা নৌকা ভ্রমণ করবে, আড্ডা দেবে, আনন্দ ফুর্তি করবে, এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে তারা নৌকা উঠিয়ে তাকে প্রচুর পরিমাণে, আমরা যেটা বলে থাকি বাংলা মদ, তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং মদ খেতে খেতে ডান্স করতে করতে একটি সময় সে নৌকা থেকে পড়ে যায়। নৌকা থেকে যখন পড়ে যাওয়ার পরে তার শারীরিক এবং মানসিক অবস্থা এরকম ছিল না যে সে নৌকায় উঠবে। আবার সে সাহায্য চায় বাকিদের, যে তোমরা একটু আমাকে সাহায্য করো, আমি নৌকাতে উঠতে চাই, হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের একটি পূর্ব পরিকল্পনা ছিল, কারণ তার সঙ্গে মাদকের একটি টাকার লেনদেনের একটি কনফ্লিক্ট ছিল, মানে মাদক সেবন করেছে, মাদক ক্রয় করেছে কিন্তু টাকা পরিশোধ করতে পারেনি। এই কারণে হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায় কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো।
মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে দেয় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মতো চলে আসে। এসে তারা স্ক্যাটার্ড হয়ে যায়, তারা এসে তাদের মতো যার যার বাড়িতে চলে যায়। ঘটনা হচ্ছে 19 তারিখ রাতের, তার পরে 20 তারিখ যায়, 21 তারিখ যায়। 21 তারিখ বিকালে এই ডেড বডি ফুলে ওঠে এবং পানিতে ভেসে ওঠে। যখন বউবাজার নামক একটি ঘাট আছে জলেশ্বরী নদীতে, ওই ঘাটের পাশে লাশটি ভেসে ওঠে। ভেসে ওঠার পর এলাকার মানুষজন লাশটি কিনারে নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে জানাজানি হয়, তার আত্মীয়স্বজনকে খোঁজ জানায়। তার আত্মীয়স্বজন এসে ডেড বডিকে আইডেন্টিফাই করে, নৌ পুলিশকে সংবাদ দেওয়া হয়। নৌ পুলিশ এসে তাদের যে আইনি কার্যক্রম সেগুলি গ্রহণ করে। ডেড বডি নিয়ে মিটফোর্ড হসপিটালে পোস্টমর্টম করবার জন্য নিয়ে যান ওনারা। তারপরে আপনার সঙ্গে সঙ্গে ওই ঘটনার পরপরই একটি অপমৃত্যু মামলা, যেটা বলেছি ইউডি মামলা, অপমৃত্যু মামলা দায়ের করেন সাভার মডেল থানায়। এর পরবর্তী কার্যক্রম আমাদের পিবিআই ঢাকা জেলার, যখন আমরা ডেড বডিকে দেখবার পরে আমাদের সন্দেহ হয় যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন যখন আমরা পাই, তখন আমাদের কাছে মনে হয় যে এটি নিছক কোনো অ্যাক্সিডেন্ট না, নৌকা থেকে পড়ে গিয়ে বা পানিতে পড়ে গিয়ে সে মারা গিয়েছে, এই ধরনের কোনো ঘটনা নাও হতে পারে। আমরা তখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি। আমরা আমাদের সন্দেহের প্রেক্ষিতে কারা কারা তার অ্যাসোসিয়েট, কাদের সঙ্গে সে মিশত, কিশোর গ্যাংয়ের লিডার কে ছিল, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে থাকি। একটি কিশোর গ্যাংয়ের কথা আমি পূর্বেই বলেছি, মানে রবিউল ওরফে হৃদয়ের নেতৃত্বে একটি কিশোর গ্যাং, যারা মাদক ব্যবসা, এলাকায় চাঁদাবাজি, ছোটো ছোটো চুরি এই ধরনের ছোটো ছোটো অপরাধ করতো, তার নেতৃত্ব দিত হৃদয়। তো আমরা এই নামটি যখন কনফার্ম করলাম, হৃদয়ের অবস্থান নির্ণয় করলাম এবং রাতেই আমরা হৃদয়কে আমাদের হেফাজতে নিলাম। হেফাজতে নেবার পরে হৃদয়কে আমরা মানে পুরো রাত জিজ্ঞাসাবাদ করেছি। পরের দিন সকালে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে একটি সময় সে প্রকৃত সত্য মানে বলতে শুরু করলেন এবং আমাদের কাছে অকপটে একটি সময় বললেন যে হ্যাঁ, আমার তার সঙ্গে একটি কনফ্লিক্ট ছিল মাদকের টাকা নিয়ে, যার কারণে আমি ইন্টেনশনালি একটি নাটক করে একটি গ্রুপ সাজিয়ে আমরা আনন্দ করতে যাব, নৌকা উঠব, নৌকা উঠে আমরা নাচ গান করবো, এই প্রলোভন দেখে তাকে আমরা নৌকা উঠিয়েছিলাম। এবং নৌকা ওঠানোর পরে ইন্টেনশনালি তাকে আমরা বেশি করে আমরাও শেয়ার করেছি, কিন্তু তাকে বেশি করে আমরা মদ পান করিয়েছি। এবং মদ পানের একটি পর্যায়ে আমরা গান করতে গিয়ে বা নাচ করতে গিয়ে সে পড়ে যায় মানে তারা বলছে যে পড়ে যায়, হয়তো বা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পরে বাকিদের যে জবানবন্দি, সেই জবানবন্দি থেকে রবিউল ওরফে হৃদয় কিন্তু বলেনি যে তাকে আমরা ফেলে দিয়েছি বা তাকে বৈঠা দিয়ে আঘাত করে পানিতে তলিয়ে দিয়েছি। বাকি যারা ফয়সাল, তারপর একজন ছিল শরণ, এই বাকি যারা আসামি ছিল তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, ওনারা বললেন যে হ্যাঁ, রবিউল তাকে বৈঠা দিয়ে আঘাত করেছে, তাকে উঠতে দেয়নি এবং ইন্টেনশনালি তাকে পানিতে ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে বা পানিতে ডুবে গিয়েছে এটি নিশ্চিত করে তারপর বাকিদের নিয়ে এসে এলাকায় চলে আসে। এই হচ্ছে ঘটনা। তো এরপরে আমরা যে রবিউল ওরফে হৃদয়, তারপরে ফয়সাল, এই দুইজনকে আমরা জিজ্ঞাসাবাদ করবার পরে আমরা যখন তাদের এই ইন্টেনশন ঘটনা এই বিষয়ে যখন আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি এবং বিজ্ঞ আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বিবরণ দিয়ে 164 ধারায় জবানবন্দি দেন। এবং এই জবানবন্দির প্রেক্ষিতে আমরা আরও দুইজনের নাম পাই। একজন হচ্ছে শরণ আর আরেকজনের নাহিদ। এই শরণ এবং নাহিদ, এই দুইজনের আমরা নাম পাই। তো পরবর্তীতে আমরা শরণকে আবার আমাদের হেফাজতে আনতে সমর্থ হই এবং শরণকে জিজ্ঞাসাবাদ করে শরণের কাছ থেকে একই ধরনের স্বীকারোক্তি পাই এবং শরণকেও বিজ্ঞ আদালতে যখন আমরা প্রেরণ করি, শরণও বিজ্ঞ আদালতে এই নিজেদের অপরাধ স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এবং আমরা নাহিদকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সমর্থ হইনি। নাহিদ পলাতক আছে। আমরা নাহিদকে আইনের আওতায় আনবার জন্য আমাদের আবেদনিক কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে নাহিদকেও আমরা এই গ্রেপ্তার করতে এবং আদালতে সোপর্দ করতে সমর্থ হব। আমরা একদম যারা এই টিমের সঙ্গে জড়িত, যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের মধ্যে আমরা 4 জনের নাম পেয়েছি। বাকি আরও 2-1 জন ছিল, কিন্তু তাদের কোনো ইন্টেনশন ছিল না।
এবং তারা এই ঘটনাগুলো জানতো না। মানে যখন বন্ধুরা একত্রিত হয়, অনেকে কিন্তু না জেনেও একসঙ্গে হয়, মানে একত্রিত হয় একটি প্রোগ্রামে যাওয়ার কথা যখন বলে। এই 4 জনের বাইরে আরও 2-1 জন ছিল, তাদের ব্যাপারেও আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু 4 জনের 3 জনকে তো অলরেডি 164 করেছে, 164 যারা জবানবন্দি দিয়েছে, আমাদের কাছেও তারা স্বীকার করেছে যে বাকি যে 2-3 জন ছিল তাদের সম্পৃক্ততা নেই, তারা কিছু জানতেন না। মূলত ইন্টেনশন ছিল হচ্ছে রবিউল ওরফে হৃদয়ের, এবং হৃদয়ের ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন ফয়সাল, এবং ফয়সালের পরে নাহিদ। তো আমরা এই 4 জনের নাম পেয়েছি, 4 জনের মধ্যে 3 জনকে কিন্তু আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি, বাকি আছে একজন নাহিদকে আমরা গ্রেপ্তার করব। এর বাইরে যে 2-3 জন আছে তাদেরও আমরা নাম পেয়েছি, তাদের বিষয়টি আমরা যাচাই বাছাই করছি। যে এরা কিন্তু সবাই কিশোর, তাদের সবার বয়স 16, 17, 18 এর মধ্যে, এবং অনেকে আছে স্টুডেন্ট, যার কারণে একটু সেন্সিটিভ ইস্যু। আমরা একটু যাচাই বাছাই না করে, নিশ্চিত না হয়ে আমরা কাউকে আমরা হেফাজতে আনতে চাচ্ছি না, যার কারণে আমরা একটু গভীরভাবে নিবিড়ভাবে পর্যালোচনা করছি এবং যাচাই বাছাই করছি। আমরা যখন ওই একটি ঘটনা উদ্ঘাটন করি, ঘটনার পরে মানে বিহাইন্ড দ্য স্ক্রিন কারা কারা থাকে আমরা সেই পর্যন্ত কিন্তু যাই। তো এখানে আসলে যে কোশ্চেনটি আপনি করলেন যে মাদক সেবন, তারপরে হচ্ছে আপনার কিশোর গ্যাং, এগুলো আমাদের পারিবারিক বন্ধনের যখন অবক্ষয় হয়, আমি পূর্বেই বলেছি যে এই ছেলেটির বাবা মা সেপারেটেড, সে ব্রোকেন ফ্যামিলির সন্তান, এবং তার বাবা মা ভিন্ন ভিন্ন জায়গায় বিয়ে করেছে। তো যখন সে বাবা মার আদর পায়নি, তারপরে নানা নানির কাছে এসে বাধ্য হয়ে থাকতে হয়েছে, এবং আর্থিক সংকটের কারণে তার লেখাপড়া হয়নি, এই সার্বিক পরিস্থিতিতে তার মধ্যে ফ্রাস্ট্রেশন গ্রো করেছে, এবং সে একটি সময় এলাকার যারা বখাটে মাদকসেবী সন্ত্রাসী তাদের সঙ্গে মিশেছে। এবং প্রত্যেকটি ঘটনার পেছনে যদি আপনি যান, আমরা যেহেতু স্টাডি করি, যারা এই সমাজের মাদকসেবী বলেন বা যারা ছোট কিশোর অপরাধী বলেন, এদের কিন্তু কোনো না কোনো মানে পারিবারিক প্রবলেম আছে। আইদার তার পারিবারিকভাবে তার বাবা মার ব্রোকেন সংসার, অথবা বাবা আছে মা নেই, অথবা বাবা মা একজনও নেই, অথবা বাবা মায়ের অশান্তির কারণে তার অশান্তি দেখে তার মানে বড় হওয়া, এই সমস্ত প্রেক্ষাপটে তার মধ্যে যখন এক ধরনের ফ্রাস্ট্রেশন জন্ম নেয়, তখন সে কিন্তু ডিরেলড হয়ে যায় মূল পথ থেকে, তখন সে অন্যদিকে চলে আসে, ডাইভার্ট হয়ে যায়। তো আমাদের যে ভিকটিম রুদ্রের ক্ষেত্রটা ঠিক একই রকম, এবং রুদ্রের সঙ্গে আমরা বাকি যাদের গ্রেপ্তার করেছি তাদের যখন আমরা ব্যাকগ্রাউন্ডে গেলাম, তাদেরও একই ধরনের চিত্র, অর্থাৎ তারা কোনো না কোনোভাবে ফ্যামিলির আদর থেকে বঞ্চিত, তারপর ফ্যামিলির টেক কেয়ার থেকে বঞ্চিত, ফ্যামিলির নার্সিং থেকে বঞ্চিত। এই যখন ফ্যামিলি বন্ডেজ থাকে না, ফ্যামিলি থেকে ফ্রাস্ট্রেশন হয়, তারপরে আগে তো একটি সামাজিক বন্ধনও ছিল, সামাজিক অনুশাসন ছিল, সামাজিক অনুশাসন, পারিবারিক অনুশাসন যখন দুর্বল হয়ে গিয়েছে, কেউ কাউকে শাসন করতে পারে না, কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।